হুম, আচ্ছা, আগের দিন স্যালারি শিটে নর্মাল ক্যালকুলেশন করেছিলাম আমরা, ঠিক আছে। এবার হয়তো স্যালারি শিটটাতে আমরা ট্যাক্সের পর একটা ক্যালকুলেট ফর্মুলা বসাবো। ট্যাক্সের সিস্টেমটা বলে দিয়েছি, এনে ফর্মুলা দিয়েছি যে ক্যালকুলেট পি ট্যাক্স উইথ দ্য ফলোইং কন্ডিশন। কন্ডিশনটা কি দিয়েছি, যে গ্রস স্যালারি যদি 35,000-এর উপর হয় তাহলে প্রফেশনাল ট্যাক্স লাগবে 250, 30,000-এ 200, 25,000-এ 150, 15,000-এ 130, 10,000-এ 110, আর 10,000 নিচে যদি কারো গ্রস হয়ে যায় সেখানে ট্যাক্স লাগবে না, 0। তাহলে এই কন্ডিশনটা আমাদেরকে এই যে সিটটা আছে এখানে অ্যাপ্লাই করতে হবে, কিসের উপর, ট্যাক্সের উপর। এখানে আমরা একটা ট্যাক্স নর্মালি 2% করেছিলাম, তার জন্য অনেক ট্যাক্স লেগে যাচ্ছিলো, তাই না। তো এতটা ট্যাক্স আমি দেবো না, আমি এটা ডিলিট করলাম, ঠিক আছে। আমি ট্যাক্সের ক্যালকুলেশনটা যেটা বললাম, 35,000-এর উপর হলে কত হবে বলেছিলাম, 250, 35,000, আর একবার দেখে নিই ভালো করে, 35,000, 35, 30, 25, 15, 10, ঠিক আছে। মানে 250, 200, 150, 130, 110, ঠিক আছে। এবার এই শর্তটা আমি এখানে কীভাবে ইউজ করব, ওকে। গ্রসের পর দিয়েছি এটার উপরে, তাহলে এই সেল অ্যাড্রেসটা কত আছে, J2, তাহলে আমাকে শর্তটা এভাবে ইউজ করতে হবে, যদি J2 মানে গ্রস গ্রেটার দ্যান ইকুয়াল টু 35,000, তাহলে কত টাকা, 250 টাকা, 250 টাকা বসবে, এটা একটা কন্ডিশন হয়ে গেল। আবার যদি J2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত ছিল, 25, 30,000 ছিল, আচ্ছা 30,000 লিখে দিই তাহলে, 30,000, 30,000-এ কত ছিল না, 200-র নিচে 250 আছে, 200 আছে 250-র নিচে, ঠিক আছে। 30,000-এ 200 হলো, কমা। আবার যদি গ্রস মানে হচ্ছে, গ্রস মানে J2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 25,000-এ ছিল 150, কমা। যদি গ্রস গ্রেটার দ্যান ইকুয়াল টু 15,000-এ 150 টাকা, না 150 আছে, ও 150 করেছিলাম, তাহলে 130, হ্যাঁ 130 টাকা, কমা। যদি যদি ইফ লিখেছি, ইফ ব্র্যাকেট J2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, 10,000-এ 110, আর না হলে 0। কটা কন্ডিশন, 1, 2, 3, 4, 5টা কন্ডিশন, 5টা ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারি। তাহলে এর কত টাকা ট্যাক্স হলো, 250 টাকা। এবার এটাকে ড্রাগ করে দাও, টেনে দাও, দেখো কার কত টাকা ট্যাক্স, 130, 130, 250, 250, 250, 250, 250, কারণ এটা 35-এর বেশি হয়ে গেছে, তাই 250। এর যেমন 25-এর মধ্যে আছে, এটা 25-এর ওপর হলে 250 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 200 ট্যাক্স কারো আসেনি। এবার বেসিক পে যদি কম বেশি হয়, কারো বেসিক পে ধরো না, এখানে 15,000 আছে, এখানে 25,000 করে দিলাম, 25,000 করে দিলাম, তাহলে দেখো এর ট্যাক্স কত আছে, 130, 200 টাকা ট্যাক্স হয়ে গেল, ঠিক আছে। কারণ গ্রস স্যালারি 34,000 হয়ে গেল, 200 টাকা হয়ে গেল। আর 500 টাকা যদি বেড়ে যেত তাহলে 250 হয়ে যেত, তাই না। 25,000-এর জায়গায় 26,000 করে দিলাম, তাহলে দেখো ট্যাক্স হয়ে গেল কত, 250, কারণ 35,000 ক্রস করে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে অটোমেটিক্যালি ট্যাক্স ক্যালকুলেশন হবে আমাদের এই ফর্মুলার সাহায্যে। এটা দেখবো পিডিএফে আমি এই লাস্টে ধারে লিখে দিয়েছি, এই যে হেয়ার J2 হচ্ছে, যদি সেল অ্যাড্রেস হয় গ্রসের, মানে যদি তোমার গ্রসটা J2-তে থাকে তাহলে J2 দিয়ে করবে, J2 ছাড়া যদি অন্য কিছু হয় গ্রস, তাহলে অন্য সেল অ্যাড্রেস দিয়ে করতে হবে। তাহলে এইভাবে ফর্মুলাটা লিখতে হবে, এখানে লেখা আছে, বুঝতে পারলে তো এইটা। তাহলে এই একটা কন্ডিশন করবে অ্যাপ্লাই, ঠিক আছে। নেক্সট, এই যে আমরা টিএ দিয়েছিলাম সবাইকে, এই টিএটা আমি সবাইকে দেবো না, ঠিক আছে। টিএটা আমি কাকে দিয়েছি, এছাড়া টিএ যেমন সবারই উপর বলে দিয়েছি যে টিএ সবাই এত টাকা টিএ পাবে, এই যে 3% দিয়ে দিয়েছি, এই এত টাকা টিএ সবাইকে আমি দেবো না, টিএ তো সবাই পায় না। তাহলে টিএর জন্য কিছু একটা কন্ডিশন ইউজ করি, কী কন্ডিশন ইউজ করবো, ডেজিগনেশনের ওপর। আমার এখানে ডেজিগনেশন কী আছে, হেড টিচার আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার, প্যারা টিচার, গ্রুপ ডি, গ্রুপ সি আছে, ঠিক আছে। তো আমি চাইছি, যদি এখানে যেমন অন্যরকম দিয়েছি, অন্যরকম বলতে ম্যানেজারকে দিয়েছি 1,500, অফিসারকে 1,500, ম্যানেজারকে 700, ক্লার্ককে এত, গ্রুপ ডিকে এত। তো আমি চাইছি যদি ক্লার্ক হয় তাহলে 700 টাকা পাবে, গ্রুপ ডি হলে 500 টাকা পাবে, আর অন্য কেউ যদি হয় তাহলে হয়তো 200-300 টাকা এরকম কিছু একটা সামথিং দেবো, বা আদার্স কাউকে দেবো না, দুজনকেই দেবো, ক্লার্ক আর গ্রুপ ডি হলে দেবো টিএ, ঠিক আছে, বা হেড টিচার হলে দেবো, ঠিক আছে। আদার্স কাউকে, হেড টিচার হলে হয়তো বললাম 1,000 টাকা, আর এখানে আমি লিখে দিলাম যে যদি হেড টিচার হয় তাহলে 1,000 টাকা, এটা লিখে দিলাম, এরকম শর্ত দিয়ে দিলাম। তাহলে এবার তুমি এখানে কীভাবে অ্যাপ্লাই করবে, এবং এটা কিসের পর দেওয়া আছে, ডেজিগনেশনের পর। তাহলে ডেজিগনেশনের সেল অ্যাড্রেস কী আছে, C2, হেড টিচার হলে 1,000 টাকা, গ্রুপ ডি হলে গ্রুপ সি হলে 700 টাকা, গ্রুপ ডি হলে 500 টাকা, ঠিক আছে। তাহলে আমি হেড টিচারকে দিতে চাইছি, তাহলে টি এর ঘরে আমি এখানে ফর্মুলা ইউজ করতে হবে, কী লিখবো, যদি C2
হ্যাঁ সি টু কী বসাবো, গ্রেটার দ্যান না ইকুয়াল টু বসাবো? না, শুধু ইকুয়াল টু, কারণ এটা যে অক্ষর দিচ্ছি সি টু যদি এইচটি হয়, যদি এইচটি হয় এই কথাটা ডবল কোটেশনে রাখতে হবে কারণ এটা টেক্সট, তাহলে কত টাকা দেবো? 1000 টাকা দেবো, কমা যদি সি টু ইকুয়াল টু এই যে কী আছে এটা গ্রুপ সি, GROUP গ্রুপ সি, এটা যদি হয় তাহলে কত দেবো বলেছি? 700 টাকা, গ্রুপ সি বড় গ্রুপ ডির থেকে, ঠিক আছে, কমা যদি সি টু ইকুয়াল টু GROUP গ্রুপ মাইনাস ডি, ঠিক আছে, এটা যদি হয় তাহলে কত? 500 টাকা দেবো, আর না হলে কী দেবো? 0 দেবো, দিব না, 1 2 3, ঠিক আছে, এন্টার। তাহলে এই 1000 টাকা পেয়েছে, এবার এটা টেনে দাও, দেখো কত টাকা পেয়েছে, দেখো এই 700 পেয়েছে, পেয়েছে, এরা পায়নি, এরা পাবেও না কারণ এরা 0 পাবে, কারণ এদের ডেজিগনেশন মিলছে না। একে যদি গ্রুপ ডি করে দিই, হয়তো একে গ্রুপ ডি করে দিলাম, গ্রুপ GROUP গ্রুপ মাইনাস ডি করে দিলাম, তাহলে দেখো ওর 500 টাকা অটোমেটিক্যালি চলে এলো, কারণ আমার শর্তে দেওয়া ছিল, ঠিক আছে, তাই অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এইভাবে যদি শর্ত দিয়ে দেওয়া থাকে তাহলে তোমাকে এইভাবে যে কন্ডিশনগুলো দিচ্ছি এগুলো করতে হবে। তা এই কন্ডিশনটা ফলো করবে 1 নাম্বার, ঠিক আছে, এটাও ফলো করবে যে এখানে আমার ডেজিগনেশন অফিসার ম্যানেজার নাই, তুমি চেঞ্জ করে নেবে, নিজের মতন করে নেবে ডেজিগনেশন, ঠিক আছে, তাহলেই হয়ে গেল। ওকে, এখানে সেল অ্যাড্রেস দিয়ে করে এখানেও করে দিয়েছিলাম, দেখো সি টু যদি ম্যানেজার হয় তাহলে এত, অফিসার হলে 1500, ম্যানেজার হলে 1000, ক্লার্ক হলে 700, আর গ্রুপ ডি হলে 500, আর না হলে 0, লাস্টেরটা হচ্ছে না হলে, সবশেষে এটা ফলস কন্ডিশন, না হলে 0, এই যে এটা, ঠিক আছে। অর্থাৎ এটা হলে, এটা যদি হয় তাহলে এটা, 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 আর এটা ওগুলোর মধ্যে যদি না হয়, এটা এটা এই 4টের মধ্যে যদি না হয় তাহলে এটা, যেটা দেবো সেটা, ঠিক আছে, টি এর ক্ষেত্রে এটা। আচ্ছা, এটা দিলাম। নেক্সট বললাম ডিএতে আমি একটা শর্ত দিয়েছি, যদিও হয় না এটা, যে 40,000 পর বেশি করলে 15%, এত হলে এত %, এটা হয় না, এইভাবে নিয়মে নাই, তবুও এখানে দিয়েছিলাম কেন? তোমাদের হয়তো সেলসের উপর কমিশন বার করতে দিয়েছে, তখন তুমি এটা বার করতে পারবে, কত টাকা সেল হলে তার কত টাকা কমিশন পাবে, এটা করতে পারবে, এটা একবার অ্যাপ্লাই করে দেখিও, আমি ওটা বাদ দিয়ে দিলাম। নতুন কিছু এখানে কি আছে দেখি, হ্যাঁ এই জিনিসটা আমরা শিখবো এবার, ঠিক আছে, হ্যাঁ নতুন যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা, ঠিক আছে, ইন্টারেস্ট ক্যালকুলেশন শিখবো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন। তো ইন্টারেস্ট ক্যালকুলেশন কী করে করতে হয় সেটা আমরা শিখবো। দেখি ইন্টারেস্ট ক্যালকুলেশনের সিটগুলো কী আছে। ইন্টারেস্ট ক্যালকুলেশন এইদিকে দেখো ভালো করে। তুমি একটা সিট বানাবে, এরকম একটা সিট ইন্টারেস্ট ক্যালকুলেশন মার্জ করা হয়েছে, ঠিক আছে। ইন্টারেস্ট ক্যালকুলেশনের সিটে কোনো একজনের নাম বসিয়ে দেবে, কত টাকা নিয়েছে, ক বছরের জন্য, কত % হয়, তাহলে তার সরল সুদ কত আর কম্পাউন্ড সুদ চক্রবৃদ্ধি সুদ কত। তো সরল সুদের তো একটা ফর্মুলা আছে। সরল সুদের ফর্মুলা কি? এটা হচ্ছে পি মানে প্রিন্সিপাল, মূল অ্যামাউন্ট মূলধন, প্রিন্সিপাল, পি টি মানে টাইম, কত বছরের জন্য নিচ্ছে, পি ইন্টু টি ইন্টু আর, রেট অফ ইন্টারেস্ট কত % হারে, পিটিআর বাই 100, পিটিআর বাই 100, এই তিনটাকে গুণ করে 100 দিয়ে গুণ করলে সরল সুদ বেরিয়ে যায়, ঠিক আছে। এটা যে সরল সুদের সুদ মানে ফর্মুলা, ঠিক আছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন আমি যদি এখানে একটা সিট নিই, আর সিট নিলাম, তুমি সিট বানাবে এইভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য একটা সিটে বানাবে। আমি এখান থেকে জাস্ট হেডিংটা তোমরা লিখে নেবে, হেডিংটা আমি এখানে কপি করে নিলাম, Ctrl+C করে নিলাম, ঠিক আছে, দিয়ে এখানে গিয়ে Ctrl+V পেস্ট করে দিলাম। তাহলে কাস্টমারের নেম, এখানে তুমি বিভিন্ন রকম কাস্টমার তোমার কাছ থেকে টাকা নেয়, ঠিক আছে, তাহলে সে বা তোমার হতে তাতে টাকা দিল, টাকার অ্যামাউন্টটা লিখে দিলাম, কত টাকা কে কত টাকা নিয়েছে, কত বছরের জন্য নিয়েছে, কত % হারে নিয়েছে, তার সরল সুদ কত, ঠিক আছে। তাহলে কেউ যদি টাকা নিয়ে থাকে, কেউ হয়তো তোমার কাছে 50,000 টাকা নিয়েছে, কেউ হয়তো 75,000 টাকা নিয়েছে, কেউ হয়তো এত টাকা নিয়েছে, ঠিক আছে, কেউ হয়তো এত টাকা নিয়েছে, এরকম টাকা নিয়েছে। কেউ কত বছরের জন্য নিয়েছে, এ হয়তো 3 বছরের জন্য নিয়েছে, এ 2 বছরের জন্য নিয়ে 5 বছরের জন্য, এ 2 বছরের জন্য, এ হয়তো 4 বছরের জন্য, কত % হারে এর সুদের হারটা 3 বছরের জন্য নিয়েছে, একে তুমি 12% হারে দিয়েছো, একে 10% হারে, একে 8% হারে, 5% হারে, বা একে 7% হারে, এরকম বিভিন্ন রকমের পার্সেন্টেজ হার দিয়েছো তুমি ইচ্ছা মতো। তাহলে তার সরল সুদ কত টাকা লাগবে, 3 বছরের সুদ দিয়ে 12% হারে, এর সরল সুদ কত টাকা লাগবে, তাহলে এটা গণিত এটা বাই 100, তাহলে এই সমান চিহ্ন দিব। তাহলে এটা কত, এই সেল অ্যাড্রেসটা কত, B2 গণিত C2 গণিত এটা, হ্যাঁ D2 বিভক্ত 100। তাহলে এটাকে কি করব, এই যে যেহেতু এইটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটা কিসের মধ্যে রাখবো, ব্র্যাকেটের মধ্যে। তাহলে এর ফর্মুলাটা হলো P ইন্টু T ইন্টু R বাই 100, PTR বাই 100, তাহলে সরল সুদ কত হয়ে গেল
18,000 টাকা সরল সুদ লাগবে। এবার এটাকে টেনে দাও, কার কত টাকা সুদ লাগবে দেখে নাও। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের এখানে আমি সরল সুদের এখানে ফর্মুলাটা লিখে রেখেছি, দেখো সরল সুদের ফর্মুলাটা লিখে রেখেছি। এই যে এটা B3 দিয়েছি, কারণ এটা হচ্ছে B3, এটা B3-তে আছে, একটা উপরে ঘর নিয়েছি তাই 3 নাম্বার সেলে চলে এসছে। ঠিক আছে, B3 গুণিত C3 গুণিত D3/100 করেছি। ঠিক আছে, এইটা। আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে P × 1 + R/100 পাওয়ার T, P × 1 + 100 বাই পাওয়ার T, P × 1 + 100, ঠিক আছে, বাই P × 1 প্লাস এটা হচ্ছে আর, এটা 100 না, 1 + R বাই 100 পাওয়ার T, মানে টাইম কত বছরের জন্য। এটা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে কি করতে হবে আমাদেরকে চক্রবৃদ্ধি সুদ করতে গেলে? এইখানে তাহলে সমান চিহ্ন, P মানে কোনটা? P মানে হচ্ছে এইটা। তাহলে P এর সঙ্গে একটা গুণ চিহ্ন দেবো, P × 1 + R, 1 + R, আর মানে রেট কোনটাতে আছে? রেট আছে এইটাতে, এটা রেট, হ্যাঁ, 1 + R বাই 100। তাহলে এটাকে আমি ব্র্যাকেট দিলাম 1 + R বাই কত? 100। এখানে আমাকে আরেকটা এক্সট্রা ব্র্যাকেট দিতে হবে পুরোটার, এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট দিব, আর এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো। ঠিক আছে, 1 + R এটা করব বাই 100। পাওয়ারের সাইন হচ্ছে এইটা, আমরা পাওয়ারের সাইন শিখেছিলাম। পাওয়ার হচ্ছে টাইম, কোনটা টাইম হচ্ছে এইটা, ব্র্যাকেট ক্লোজ। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে প্রত্যেক বছরে সুদের সুদ আসবে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট, ইয়েস। তো চক্রবৃদ্ধি সুদ কত আসছে এখানে, ভুলে এলো নাকি? P × 1 + R বাই 100 পাওয়ার T, কি লিখেছিলাম এখানে? না, P × 1 প্লাস, ও প্রথমে ব্র্যাকেট দিতে হবে, শেষে ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, প্রথমে ব্র্যাকেট না দিলে হবে না। আমি একটু ভুল করেছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমেই ব্র্যাকেট দিতে হবে, এইখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, এই ব্র্যাকেটটা এখানে না দিয়ে এখানে দেবো, এখানে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ, এইটা দাঁড়ানো। ঠিক আছে, আর লাস্টে ব্র্যাকেটটা ক্লোজ করবো। ঠিক আছে, তাহলে এবার দেখি চক্রবৃদ্ধি সুদ 50,000 টাকা নিয়েছিল, ওকে দেখাচ্ছে 70,200 টাকা দেখাচ্ছে। 70,000 টাকা সুদ লাগছে কি? অ্যাকচুয়ালি সুদ আসল একসাথে দেখায়, সুদ প্লাস আসল একসাথে দেখায়। সুদ আসল, এটাতে শুধু সুদটা দেখায়, এটাতে সুদ আসল যোগ থাকে। তাহলে এখান থেকে আসল কোনটা? 50,000 টাকা আসলটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আসল বিয়োগ করা মানে আবার এইটা থেকে B2-কে মাইনাস করে দিই, এখান থেকে মাইনাস করে দিলাম এইটাকে, এই সেল অ্যাড্রেসটাকে, আসলটা বাদ দিয়ে দেবো, যা বেরোবে তার থেকে আসলটা বাদ দিয়ে দেবো, তাহলে শুধু সুদটা পাবো। দেখো, ঠিক আছে, তাহলে 20,000 টাকা সুদ লাগছে। দেখো এখানে 18,000 টাকা লাগছিল, চক্রবৃদ্ধি সুদে কত লাগছে? 20,000, মানে এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে এবার এই লোকটা ধরে নাও তোমার কাছে একক, দশক, শতক, হাজার, হয়তো লক্ষ, 1 লাখ টাকা নিয়েছে 2 বছরের জন্য, কত পার্সেন্ট হারে? 5% হারে। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি হয়, নর্মাল সুদ হলে একে 10,000 টাকা দিতে হচ্ছে, আর চক্রবৃদ্ধি সুদ হলে 10,250 টাকা দিতে হচ্ছে 2 বছরের জন্য। কেন? কারণ ওই যে 10,000-এর আবার 5% হারে সুদ হচ্ছে, দিয়ে 250 টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই 2 বছরের জায়গায় যদি 5 বছর করে দেয়, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত বেড়ে যাবে? দেখো, এখানে লাগছে 25,000 টাকা, আর এখানে লাগছে 27,600 টাকা, মানে 2,500 টাকা এক্সট্রা লেগে গেল, সুদ লেগে যাবে 5 বছরে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে সরল সুদ। ঠিক আছে, তাহলে এক্সেলে আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ফর্মুলাও আমরা ইউজ করতে পারবো। তোমরা এইভাবে করবে। ঠিক আছে, এইখানে দেখবে তোমার যে সিটটা আছে, এই যে এখানে দিয়েছিলাম PTR/100 হচ্ছে ফর্মুলা। এবার এখানে B2 × D2 × C2/100, এটা যদি B2 হয়, এটা যদি C2 হয়, এটা যদি D2 হয়, তাহলে ইন্টারেস্টের ফর্মুলা হবে এইটা, চক্রবৃদ্ধি। সরল সুদটা এখানে দেওয়া নাই মনে হয়, দেখি সরল সুদ দেওয়া আছে? দেওয়া নাই। সরল সুদ যদি করতে চাও, তাহলে তুমি সরল সুদটা নিজের মতন করে বার করবে, ওই যেটা আমি এখানে করালাম, দেখালাম। ঠিক আছে, এইটা সরল সুদটা, চক্রবৃদ্ধি সুদটা। ক্লিয়ার? আচ্ছা, দশমিকের ঘর এখানে দুটো, এখানে একটা দেখাচ্ছে, এখানে দুটো, এখানে দেখাচ্ছেন না, এখানে 4টে দেখাচ্ছে, এখানে 3টে দেখাচ্ছে। এই দশমিকের ঘরগুলো ঠিকঠাক করবো কি করে? দশমিকের ঘরের জন্য এটাকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নিয়ে এইখানে দেখো দশমিকের ঘর আছে, দশমিকের ঘর এটাতে কি হচ্ছে? বাড়ছে না, বাড়ছে, আর এটাতে কি হচ্ছে? কমছে। তো দশমিকের ঘর যদি দুটো রাখতে চাও, দুটো রাখবে, আর যদি মনে করো না রাখবোই না, তাহলে শূন্য করে দেবে এরকম। তো না রাখলে একটা সমস্যা যেটা হয়, সমস্যা বলতে এই সংখ্যাটা যদি 5-এর বড় হয় কিনা, তাহলে 1 যোগ করে নেবে দশমিকের আগের সংখ্যা। ঠিক আছে, দুটো রাখবে। এখানেও আমি দুটো দশমিকের ঘর রেখে দেবো, তাহলে দশমিকের ঘরে আমি দুটো রেখে দেবো, এক্ষেত্রে 0 0 এসছে সব। ঠিক আছে, এটা তাহলে দশমিকের ঘর রেখে দিয়ে এটা কাজ করবে। এটাকে সিলেক্ট করে নেবে পুরোটাই, সিলেক্ট করে নিয়ে এখান থেকে বর্ডার, অল বর্ডার যদি দিয়ে দাও, তাহলে এই দাগগুলো চলে আসবে, এই যে দাগগুলো দেখা যাচ্ছিল না, দাগগুলো চলে আসবে।
ঠিক আছে, এগুলো করা যায়। এই লেখাগুলো ডান দিক চেপে আছে, দেখো এই ডান দিক চেপে আছে, আর এই লেখাটা কোন দিক চেপে আছে, বাঁ দিক চেপে। সেলে একটা জিনিস ভালো করে ফলো করো তো, সেলে যদি কোনো নাম লেখো, RYCTC কোন দিক চেপে থাকে, বাম দিক চেপে থাকে, ঠিক আছে। হ্যাঁ, ABCD কোন দিকে চলে আসে, বাম দিক চেপে, তাই তো। এনিবডি ক্যান, ABCD লিখলাম, এনিবডি ক্যান ডান্স দিয়ে দিল, ঠিক আছে। হ্যাঁ, XYZ ওগুলো অটো কারেক্ট করা আছে। যদি কোনো সংখ্যা লিখি তাহলে কোন দিকে আসছে, দেখো ডান দিকে। এটা পরীক্ষায় প্রশ্ন পড়ে, যদি অক্ষর লিখি তাহলে কোন দিকে অ্যালাইনমেন্ট হয়, আর নাম্বার লিখলে কোন দিকে। এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। কী করে চেঞ্জ করতে পারি, তোমার এইগুলোকে যদি মনে করে যে না আমি ডান দিকে করবো, সিলেক্ট করে নেবে, যতটা করবে সিলেক্ট করে নেবে। এই দেখো অ্যালাইনমেন্ট আছে, এটা হচ্ছে বাম দিক, এটা মধ্যে, এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে। তুমি এগুলোকে মধ্যে রাখো, একদম বললাম ঠিক মিডিলে রাখো, তাহলে এখানে ক্লিক করে সেন্টার করে দাও, সেন্টার হয়ে যাবে। এটাকেও সিলেক্ট করলে, সিলেক্ট যতটা করবে ততটাই কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে, পরে হবে না। তুমি এখানেও যদি কিছু লেখো তাহলে তোমার এটা সেন্টারেই থাকবে, কিন্তু এখানে লিখলে আবার ডান দিকে চলে আসবে। এটাও সেন্টার হয়ে আছে, সেন্টার নিয়ে নিয়েছে, ঠিক আছে, তাই সেন্টার হয়ে পুরোটা সিলেক্ট হয়ে আছে। এটা দেখি, এটা নেয়নি, ঠিক আছে, আগে আরও ওটা করা ছিল তাই এটা নেয়নি, ঠিক আছে, এটা ডান দিকে চলে আসছে। তাহলে যতটা আমি অ্যাপ্লাই করব ততটার পর অ্যাপ্লিকেবল হবে অ্যালাইনমেন্টটা। এবার এক্সেলের আমাদের এরপরে নতুন কিছু কাজ আছে, ঠিক আছে। নতুন কিছু কাজ বলতে এই যে অপশানগুলো, আমাদের হোম ট্যাবের মধ্যে কিছু অপশান আছে, এগুলো শিখবো। ইনসার্ট ট্যাবে কিছু অপশান আছে, এগুলো শিখবো। পেজ লেআউট থেকে, ফর্মুলাতে কিছু না, ডাটা থেকে ভালো কাজ আছে কয়েকটা, এগুলো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু এইগুলো অ্যাপ্লাই করতে হবে। এই যেটা আমি দিলাম স্যালারি শিটের উপর কন্ডিশান, ঠিক আছে, স্যালারি শিটের পরে কন্ডিশানটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এগুলো একবার দেখবে কোর্সের, এইগুলো দেখে, ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখবে, এইটাও দেখবে। আর এই যে ওরিয়েন্টেশান, তারপরে র্যাপ টেক্সট, এইগুলো হচ্ছে আমাদের এই ভিত্তিক কাজ, ঠিক আছে। আমি জুমটা কমিয়ে নিই, হোম ট্যাব, এইগুলো এগুলো শুরু করবো আজকে। তোমাদের কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কোনটা, এগুলো এগুলো এই যে স্যালারি শিটটা, তোমরা যে স্যালারি শিটটা বানাওনি আগের দিন, মার্কশিটটা বানিয়েছো, স্যালারি শিটটা বানাওনি, স্যালারি আগে স্টপ।